1665 সাল। ইংল্যান্ড জুড়ে তখন প্লেগ রোগ ছড়িয়েছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ। একজন তরুণ ছাত্র বাধ্য হয়ে ফিরে গেল গ্রামে, যেখানে কোনো অধ্যাপক নেই, কোনো লাইব্রেরি নেই, একেবারে নিঃসঙ্গ জীবন। সেই তরুণ তার সেই নিঃসঙ্গ জীবন পার করত শুধু একটা আপেল বাগানে বসে ভাবতে ভাবতে। পরে 18 মাস সেই তরুণ ছাত্র এক আবিষ্কার করলেন ক্যালকুলাস, মধ্যাকর্ষণার আলোর বর্ণালীর মতো পুরো আধুনিক বিজ্ঞানের ভিত্তি। ইতিহাসবিদরা সেই সময়টাকে বলেন অ্যানুস মিরাবিলিস বা বিস্ময়ের বছর। আর সেই তরুণ ছাত্র আর কেউ নন, দ্য গ্রেট স্যার আইজ্যাক নিউটন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, নিউটন কি অসাধারণ ছিলেন বলে এটা ঘটেছিল, নাকি একাকিত্ব তাকে অসাধারণ বানিয়েছিল? মস্তিষ্কের সবচেয়ে গভীর কাজগুলো শুরু হয় যখন বাইরের থেকে যা ডিস্ট্রাকশন থেমে যায়। ভিড়ের মধ্যে, স্ক্রিনের আলোয়, নোটিফিকেশনের স্রোতে মস্তিষ্ক সবসময় ডিস্ট্রাক্টেড থাকে। কোনো একটা নির্দিষ্ট কাজে মনোযোগ দেওয়ার সুযোগ খুব কমই পায়। নিউটনের আপেল বাগানে সেই সুযোগটাই ছিল ব্যাপক। তাই সেখানে যা জন্মালো সেটা শুধু তার মেধার ফল ছিল না, নীরবতার একাকিত্বের অবদানও ছিল বটে। নিউটনের মতো তোমার ভেতরেও কি এরকম কোনো অপ্রত্যাশিত প্রতিভা আছে যেটা কখনো প্রকাশই পায়নি? কারণ বাইরের ডিস্ট্রাকশনগুলো হয়তো কখনো সেই সুযোগটাই দেয়নি। উত্তরটা জানার একটাই পথ আছে, নিউটন যা করেছিলেন সেটাই করতে হবে। সরে যেতে হবে এই কোলাহলের শহর থেকে, থাকতে হবে নির্জনতায়, শুনতে হবে নিজের ভেতরের সেই নীরবতাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো পুরো 6 মাসের জন্য গায়েব থাকলে আসলে নিজের ভেতরে কি কি পরিবর্তন আসতে পারে। আসলে কি 6 মাস গায়েব থাকলে কোনো অসাধ্য সাধন সম্ভব? অতীতে যারা এই পথে হেঁটেছে তাদের সাথে কি ঘটেছিল, সেটাই আজকের গল্প। গায়েব হওয়ার প্রথম মাসটা একদমই রোমান্টিক কিছু না। প্রথম সপ্তাহে হাত বারবার ফোনের দিকে যাবে, কিছু একটা মিস হচ্ছে মনে হবে, কেউ হয়তো ডাকছে, কেউ হয়তো খুঁজছে। আসলে তুমি মানুষ মিস করছো না, মিস করছো সেই অনুভূতি যে কেউ তোমাকে দেখছে, সেই সামাজিক ভ্যালিডেশন। নিউরোসায়েন্স বলে সোশ্যাল অ্যাপ্রুভাল আর মাদক মস্তিষ্কে একই জায়গাকে সক্রিয় করে তোলে। তার মানে সেটা ছাড়া থাকাটা আক্ষরিক অর্থেই নেশা ছাড়ার মতো। শরীর বিদ্রোহ করে, মন অস্থির হয়ে ওঠে, কিন্তু সেই অস্থিরতা কমতে শুরু করলেই ভেতর থেকে অন্য কিছু একটা উঠে আসে। নির্জনতা প্রথম সপ্তাহ পেরিয়ে যখন দ্বিতীয় সপ্তাহে যায়, কোনো এক রাতে হঠাৎ সেই স্মৃতিগুলো আসে যেগুলো তুমি বছরের পর বছর ব্যস্ততার নিচে চাপা দিয়ে রেখেছিলে। হঠাৎ মনে আসবে কোনো একটা সম্পর্ক আসলে কেন ভেঙেছিল, কোনো একটা সুযোগ কেন ছেড়ে দিয়েছিলে, বাবার সাথে সেদিন কেন ওভাবে কথা বলেছিলে। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস সারা জীবন যুদ্ধ করেছেন, সাম্রাজ্য চালিয়েছেন, কিন্তু প্রতি রাতে ডায়েরি খুলে নিজের স্মৃতি হাতড়িয়ে ক্ষতগুলোর কথাই লিখতেন। তার মেডিটেশনস বইটা আসলে কোনো দার্শনিক গ্রন্থ না, এটা একজন মানুষের নিজের সাথে কথা বলার রেকর্ড। তিনি লিখতেন, বুঝতেন, এরপর সেই আক্ষেপের স্থিতিটাকে যেতে দিতেন, কারণ তিনি জানতেন যে কত দেখা যায় না সেটা কখনো সারে না। তুমিও এই দ্বিতীয় সপ্তাহে সেটাই করবে, না চাইলেও। তৃতীয় সপ্তাহে ক্ষতগুলো একটু হালকা লাগতে শুরু করে, আর সেই হালকা লাগার মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন এসে দাঁড়ায়। তোমার পোশাক, তোমার মতামত, তোমার ক্যারিয়ার, এর কতটুকু সত্যিই তোমার, আর কতটুকু শুধু এই কারণে যে অন্যরা দেখলে কি ভাববে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে অনেকে আবিষ্কার করে যে তারা যে চাকরিটা করছে সেটা তারা চায়নি, যে মানুষগুলোর সাথে থাকছে তাদের অনেককে ভয়ে ছাড়তে পারেনি, যে মতামতগুলো তারা জোর দিয়ে বলছে সেগুলো আসলে অন্যের চাপানো মতামত। এই সত্য অথচ রুট চিন্তাগুলো মনের মধ্যে একটা প্রশ্ন গেঁথে দেয়, তাহলে এতদিন কে ছিলাম আমি? এবং ভেতর থেকে তুমি ভাঙতে শুরু করো। কিন্তু এই ভাঙাটাই আসলে শুরু, কারণ তোমার উপর পড়ে থাকা সেই মিথ্যা স্তরগুলো সরে গেলে যেটা থাকে সেটাই আসল তুমি। রুমি একবার একটা কথা বলেছিলেন, নীরবতা হলো সেই ভাষা যা ঈশ্বর কথা বলেন, বাকি সব অনুবাদ। তুমি হয়তো সুফি দর্শনে বিশ্বাস করো না, কিন্তু নিউরোসায়েন্স এখানে রুমির সাথে একমত। গবেষণায় দেখা গেছে দীর্ঘ নিঃসঙ্গতার পর মানুষের আলফা ব্রেন ওয়েভ অ্যাক্টিভিটি বাড়ে। এটা সেই অবস্থান যেখানে সৃজনশীলতা, সংখ্যা এবং গভীর সংযোগ অনুভূতি সবচেয়ে বেশি কাজ করে। দ্বিতীয় ও তৃতীয় মাসে তুমি লক্ষ্য করবে তুমি জিনিসপত্র অনেক গভীরভাবে দেখছো। একটা বইয়ের পাতা, বৃষ্টির শব্দ, সকালের আলো, এগুলো আগেও ছিল, কিন্তু এখন সেগুলো তোমার মনে নতুনভাবে ধরা দেবে। বৌদ্ধ দর্শন এটাকে বলে সতী বা সজাগ উপস্থিতি। আমরা সারা জীবন শরীরে থেকেও অনুপস্থিত থাকি। এই সময়টায় প্রথমবারের মতো তুমি সত্যিকার অর্থে তোমার নিজের মধ্যে উপস্থিত হতে শুরু করবে। এই সময়টা আরও একজনের সাথে মিলে যায়, নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকা ভিক্টর ফ্র্যাঙ্কল। সেখানে তার সব কেড়ে নেওয়া হয়েছিল, পরিবার নেই, স্বাধীনতা নেই, নাম নেই। নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই অন্ধকারে হাজার হাজার মানুষ ভেঙে পড়েছিল, অনেকে বেঁচে থাকার কারণই খুঁজে পায়নি। কিন্তু ফ্র্যাঙ্কল একটা জিনিস লক্ষ্য করলেন, যারা টিকে থাকছে তারা সবচেয়ে বেশি শক্তিশালী বা সবচেয়ে সুস্থ না হলেও তাদের ভেতরে বেঁচে থাকার একটা কারণ আছে। তারা প্রত্যেকেই একটা মানুষ, একটা স্বপ্ন বা একটা কাজের জন্য বেঁচে থাকতে চেয়েছিল।
সেই উপলব্ধি থেকেই পরে তিনি লিখলেন, যে কারণে বাঁচে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। তোমার এই 6 মাসের অস্বস্তি, এই নীরবতার ভার, এটা শাস্তি না, এটা সেই একই কারণ খোঁজার প্রক্রিয়া। 4র্থ মাসের পর একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়, যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে পুরোপুরি অনুভব করা যায়। নিউরোসায়েন্সে নিউরোপ্লাস্টিসিটি নামে একটা ধারণা আছে। এই ধারণার অনুযায়ী মস্তিষ্ক কখনো ফিক্স থাকে না, সে প্রতিনিয়ত তোমার অভিজ্ঞতা, তোমার অভ্যাস, তোমার চিন্তার ধরন অনুযায়ী নিজেকে নতুন করে লিখছে। কিন্তু এই পুনর্লেখন ঘটে তখনই যখন পুরনো প্যাটার্নগুলো বারবার ইন্টারাপ্ট হয়। 4 মাসের নিঃসঙ্গতাই সেই ইন্টারাপশন। তোমার মস্তিষ্ক এতদিনে সত্যিকার অর্থে নিজেকে রিওয়ার করতে শুরু করেছে। ভয়ের কারণে যে স্মৃতি বা অভ্যাস হয়েছিল সেগুলো দুর্বল হচ্ছে, আর সচেতন সংযোগ তৈরি হচ্ছে মস্তিষ্কে। এই সময়ে তুমি একটা জিনিস টের পাবে, তুমি রিয়েক্ট করা কমিয়ে দিয়েছো, রেসপন্ড করা শুরু করেছো। শব্দ দুটো দেখতে একই রকম কিন্তু এদের ভেতরের দূরত্ব বিশাল। রিয়াক্ট মানে কেউ কিছু বললে তুমি সঙ্গে সঙ্গে আঘাত পাও বা আঘাত করো। মস্তিষ্ক সেকেন্ডের ভেতরে সিদ্ধান্ত নিয়ে নেয়, চিন্তার সুযোগ দেয় না। রেসপন্ড মানে তুমি একটু থামো, একটু ভাবো, তুমি বোঝো, তারপর সিদ্ধান্ত বা অ্যাকশন নাও। স্টোইক দার্শনিক এপিক্টেটাস বলেছিলেন, মানুষটি কোনো ঘটনা কষ্ট দেয় না, বরং ঘটনা নিয়ে তার ধারণাটাই তাকে কষ্ট দেয়। 4 মাসের একাকিত্ব তোমাকে সেই সময় দিয়েছে যার কারণে তুমি রিয়াক্টিভ থেকে রেসপন্সিভ হতে পারো। এখানেই আসলে তোমার পুরো স্বাধীনতা লুকিয়ে আছে। তুমি আরও টের পাবে অন্যের অ্যাপ্রুভাল ছাড়াও তুমি সিদ্ধান্ত নিতে পারছো। মনোবিজ্ঞানে এটাকে বলে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। তুমি বিশ্বাস করতে শুরু করেছো যে তোমার জীবনের চালিকা শক্তি তুমি নিজে, বাইরের মানুষ বা পরিস্থিতি নয়। গবেষণায় দেখা গেছে যাদের ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল শক্তিশালী তারা কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়, মানসিক চাপ কম অনুভব করে এবং দীর্ঘমেয়াদে অনেক বেশি সন্তুষ্ট জীবন কাটায়। যে কাজটা তুমি বছরের পর বছর শুধু লোকে কি বলবে ভেবে করনি, হঠাৎ সেটা সহজ মনে হচ্ছে, কারণ তুমি 6 মাস লোকের মতামত ছাড়া বেঁচে থেকে দেখেছো। 5ম মাসে তোমার সম্পর্কের সংজ্ঞা বদলে যায়। সাইকোলজিস্ট জন বলবির অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী মানুষ দুইভাবে সম্পর্ক ধরে রাখে। প্রথমত এই ভয় থাকে যে সে একা হয়ে যাবে, কেউ থাকবে না, তাই না চাইতেও আঁকড়ে ধরে রাখে। দ্বিতীয়ত এই ধারণা থাকে যে এই মানুষটা আমাদের জীবনে সত্যিকারের কিছু যোগ করছে, তাই কাছে রাখি। 4 মাস একা থাকার আগে তোমার বেশিরভাগ সম্পর্ক ছিল প্রথম ধরনের, অর্থাৎ ভয়ের, অভ্যাসের বা লোক দেখানোর। এখন 5ম মাসে এসে তুমি কিছু মানুষকে মিস করবে, কিন্তু শুধুমাত্র তাদেরকে যাদের আসলেই তুমি চাও। 6ষ্ঠ মাসে এসে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে তখন এক নতুন তুমিকে দেখতে পাবে। মনোবিজ্ঞানীরা যাকে বলেন সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন। তুমি এতদিন তোমার ভেতরের বিভিন্ন অংশকে আলাদা আলাদা রেখেছিলে, যে অংশ ভয় পায়, যে অংশ স্বপ্ন দেখে, যে অংশ রাগ করে, যে অংশ ভালোবাসে। বাইরের শোরগোলের মধ্যে তারা কখনো একসাথে থাকতে পারেনি। 6 মাসের নীরবতায় তারা প্রথমবার একে অপরকে চিনেছে এবং একটা সম্পূর্ণ মানুষে তৈরি হয়েছে। কার্ল জাং বলতেন, wholeness is not achieved by cutting off a portion of one's being, but by integration of the contraries. তোমার দুর্বলতা আর শক্তি, তোমার ভয় আর সাহস, এদের একসাথে ধরতে পারার নামই পরিপক্কতা। আর এই পরিপক্কতা কোনো বই পড়ে আসে না, কোনো কোর্স করে আসে না, এটা আসে নিজের সাথে যথেষ্ট সময় কাটানোর মধ্য দিয়ে। বুদ্ধিস্ট দর্শনে আনাত্মা বলে একটা ধারণা আছে, যেখানে বলা হয় আমাদের যে আমি বলে ধারণা সেটা আসলে সমাজ, পরিবার, মানুষের মতামত দিয়ে তৈরি একটা কনস্ট্রাকশন। আসল সত্তা তারারও অনেক নিচে শান্ত স্থির হয়ে থাকে। 6 মাসের একাকিত্ব সেই কনস্ট্রাকশনের মিথ্যার দেয়ালগুলো একে একে ভেঙে দিয়েছে। আয়নায় যাকে দেখছো এখন সে তোমার সেই আসল সত্তা। সে জানে সে কি চায়, কি চায় না, কোথায় তার সীমানা, কোথায় তার আকাশ। এই মানুষটা বাইরের কেউ তৈরি করেনি, কোনো গুরু না, কোনো মোটিভেশনাল স্পিকারও না, কোনো কোর্স না, তুমি নিজে তৈরি করেছো। নিঃসঙ্গতার আগুনের ভিতর দিয়ে হেঁটে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছো। নিউটনের যুগের মতো প্লেগ আর আসবে না, তোমাকে কোনো যুদ্ধেও যেতে হবে না, কিন্তু তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো আজকে, এখনই। 6 মাস সময় নিজেকে দাও, পুরোপুরি গায়েব হওয়ার দরকার নেই, কিন্তু প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য রাখো। কোনো ফোন, অডিয়েন্স বা পারফরমেন্স থাকবে না, থাকবে শুধু তুমি আর তোমার সেই ভেতরের কণ্ঠস্বর যেটা বলতে চাইছে আমার কথাটা একটু শোনো। নিউটন একা বসে পুরো বিজ্ঞান লিখেছিলেন। ফ্রাঙ্কল বন্দিখানায় বসে মানুষের বাঁচার অর্থ খুঁজে পেয়েছিলেন। মার্কাস অরেলিয়াস সাম্রাজ্য চালাতে চালাতেও প্রতিদিন নিজের সাথে বসতেন। প্রশ্ন হলো, তুমি কবে তোমার সাথে বসবে? কারণ দুনিয়া তোমার নাম ধরে চিৎকার করছে না, কিন্তু তোমার ভেতরের সত্তাটা প্রতিনিয়ত চিৎকার করছে তাকে সময় দেওয়ার জন্য। সেই ডাকটা শুনতে পেলে যা পাবে তার বিনিময়ে 6 মাসের নিঃসঙ্গতা আসলে কিছুই না। তো বন্ধুরা, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য বা নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কে কে 6 মাসের জন্য গায়েব হয়ে যাচ্ছ তারা কমেন্টে জানিয়ে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বেস্কপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।